এখন আমরা দেখলাম মানে যখন তোমার গ্লুকোজ ডাইজেশন অ্যাবজর্পশনে পড়লাম তখন গ্লুকোজটা তোমার সেলের ভিতরে ঢুকলো কিভাবে, বাই ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে, তাই না, উইথ দ্য হেল্প অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার। এখন এই গ্লুকোজ যখন সেলের ভিতরে ঢুকবে তখন এটা কি প্রথমে কি হবে, ফসফোরাইলেশন হবে। ফসফোরাইলেশন হয়ে কি হবে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে। যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে তখন তোমার এটা মানে এনজাইম কাজ করবে হেক্সোকাইনেজ অথবা গ্লুকোকাইনেজ, আর এখানে তোমার এটিপি ইউটিলাইজড হবে। দেখো যে এটিপি ভেঙে এডিপি হলো, আর ওই ওখান থেকে একটা ফসফেট গ্লুকোজের 6 নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হলো। হ্যাঁ, তাহলে কি হলো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো। একটা জিনিস খেয়াল করো, প্রথম যে স্টেপটা ওটার অ্যারোটা শুধু নিচের দিকে একটা, উপরের দিকে আর নাই কিন্তু। হ্যাঁ, তাহলে কিন্তু এটা এটা কিন্তু ইরিভার্সিবল স্টেপ। হ্যাঁ, দেখো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এর অ্যারোটা দেখো নিচের দিকে, শুধু তোমার নিচের দিকে, উপরের দিকে কিন্তু না। কিন্তু পরের স্টেপটা খেয়াল করো, গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন আইসোমারাইজেশন হচ্ছে তখন হয়ে কি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট। তার মানে এটা দেখো দুই দিকে তোমার অ্যারো চিহ্ন, তার মানে এটা রিভার্সিবল। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আইসোমারাইজেশন হয়ে আবার গ্লুকোজ 6 ফসফেট হতে পারে। এটা যখন গ্লুকোনিওজেনেসিস পড়াবো তখন এই জিনিসগুলো কাজে দিবে। হ্যাঁ, আর এই যে গ্লুকোকাইনেজ এনজাইম এবং হেক্সোকাইনেজ এনজাইম, হেক্সোকাইনেজ মোটামুটি অলমোস্ট অল টিস্যুতে প্রেজেন্ট থাকে, কিন্তু গ্লুকোকাইনেজ শুধুমাত্র লিভারে এবং বিটা সেল অফ প্যানক্রিয়াসে থাকে। তাহলে এইটা একটু মনে রাখবা যে গ্লুকোকাইনেজ এটা প্রেজেন্ট থাকে অনলি ইন লিভার and beta cell of the pancreas, আর হেক্সোকাইনেজ এটা তোমার প্রেজেন্ট থাকে তোমার অলমোস্ট অল টিস্যুতে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, উইদিন দ্য সেল গ্লুকোজ ইজ ইমিডিয়েটলি ফসফোরাইলেটেড হয়ে কি হচ্ছে, টু গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে। কি দিয়ে হচ্ছে, বাই দ্য এনজাইম হচ্ছে হেক্সোকাইনেজ অর গ্লুকোকাইনেজ উইথ ইউটিলাইজেশন অফ এটিপি। এখন একটা জিনিস মনে রাখবা, এই গ্লাইকোলাইসিস পাথওয়েতে কোনটা কোনটা স্টেপ ইরিভার্সিবল আর কোন স্টেপে তোমার এটিপি ইউটিলাইজড হচ্ছে এবং কোন স্টেপে এটিপি প্রোডাকশন হচ্ছে, এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তাহলে এই যে 1 নম্বর যে স্টেপ, যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এই স্টেপটা 1 নম্বর হচ্ছে ইরিভার্সিবল, আর এখানে কি হচ্ছে, এটিপি ইউটিলাইজড হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা এটিপি আমার খরচ হচ্ছে। তারপরে কি হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে আইসোমারাইজেশন হচ্ছে, হয়ে কি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট বাই দ্য এনজাইম তোমার ফসফো ফসফোহেক্সোজ তোমার আইসোমারেজ এনজাইম দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে কি হবে, আইসোমারেজ এনজাইম দিয়ে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। তারপরে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট এখান থেকে কি হবে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হবে। এখানে তোমার এই রিঅ্যাকশনটা ক্যাটালাইজড হচ্ছে বাই দ্য ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম দিয়ে উইথ দ্য ইউটিলাইজেশন অফ এটিপি। তাহলে দেখো দুটা এই গ্লাইকোলাইসিস পাথওয়ের দুটা স্টেপে এটিপি ইউটিলাইজেশন হচ্ছে। একটা হচ্ছে তোমার গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, আর একটা ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হচ্ছে। এখানেও তোমার একটা এটিপি ইউটিলাইজেশন হচ্ছে। তাহলে এই দুটা জায়গায় আমার দুটা এটিপি খরচ হচ্ছে। হ্যাঁ, আর এখানেও খেয়াল করো এই স্টেপটারও দেখো অ্যারো মার্কটা নিচের দিকে শুধু, তাহলে এটাও আমার ইরিভার্সিবল স্টেপ। 3টা জায়গায় ইরিভার্সিবল স্টেপ আছে, আর 2টা জায়গায় এটিপি ইউটিলাইজড হচ্ছে। সেই দুটা হচ্ছে, একটা হচ্ছে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, আর হচ্ছে ফ্রুক্টোজ থেকে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হচ্ছে। এই দুটা স্টেপে দেখো, এই দুটা স্টেপই ইরিভার্সিবল এবং এই দুটা স্টেপে আমার কি হচ্ছে, এটিপি ইউটিলাইজড হচ্ছে। তারপরে আইসোমারাইজেশন হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো, ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোরাইলেশন হয়ে কি হলো, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হলো। এখন কি হবে,
ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা এটা কি হবে, ক্লিভ হবে মানে ভাঙবে, ক্লিভেজ অফ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট into glycerol 3-phosphate and dihydroxy acetone phosphate। বাম দিকে খেয়াল করো, ডান দিকে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা কি তৈরি হচ্ছে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট এটাও 3 কার্বন তোমার কম্পাউন্ড একটা, আর তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যেটা এটাও তোমার মানে 3 কার্বন একটা কম্পাউন্ড। এখন কি হবে, এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন যে ফসফেট যেটা এটা আবার কি হবে, রিকনভার্টেড হবে, এটা এগেইন তোমার কনভার্টেড হবে তোমার কিসে, গ্লিসারিলডিহাইড 3 ফসফেট। এখানে একটা এনজাইম কাজ করে সেটা হচ্ছে ট্রাইস ফসফেট তোমার আইসোমারেজ এনজাইম। হ্যাঁ, এটা দিয়ে আবার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যেটা এটা আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেট হবে। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটকে এটা ভাঙে কে, অ্যালডোলেজ এনজাইম। এটা ভেঙে আমরা কি পাই, প্রথমে দুটা কম্পাউন্ড পাবো, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর একটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। কিন্তু এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যেটা এটা আবার মানে কনভার্টেড হয় তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে দেখতে পাচ্ছি যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা এটা ভেঙে কি হলো, আলটিমেটলি 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3 ফসফেট হলো। হ্যাঁ, তাহলে এই স্টেপ গুলোতে সবকিছু এখন কি হবে, দুটা দুটা করে তৈরি হবে, যা দুটা দুটা তৈরি হবে। তাহলে এই যে তাহলে আমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাও তোমার কনভার্টেড হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট হয়ে কি হলো, 2 মলিকুল অফ গ্লিসারলডিহাইড 3 ফসফেট হবে। এখন এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট যেটা এটা কি হবে, এখন অক্সিডেশন হবে, এটা অক্সিডাইজড হয়ে কি হবে তোমার এখানে 1,3 বিসফসফোগ্লিসারেট হবে বাই দ্য এনজাইম তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। এখানে কি হয়, মানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ও অক্সিডাইজড হয়ে কি হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে, আর অক্সিডাইজড এনএডি যেটা খেয়াল করো রিঅ্যাকশনের ভিতরে এটা রিডিউসড হয়ে কি হবে, এনএডিএইচ তৈরি হবে। এই এনএডিএইচটা এটা হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার রিডিউসিং ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এটা কি করবে, পরবর্তীতে রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার কি হবে, মানে একটা এনএডিএইচ থেকে তোমার কি হবে, 3টা এটিপি তৈরি হবে। এই ক্ষেত্রে যেহেতু আমরা দুটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি তোমার 3 দুগুণে 6টা তোমার এটিপি তৈরি হবে। তাহলে এই দেখো এই স্টেপটাতে কি হচ্ছে, আমার এটিপি প্রোডাকশন হচ্ছে, কোথায় গিয়ে হবে, এটা এই 6 এটিপি তৈরি হবে কোথায়, রেসপিরেটরি চেইনে গিয়ে। এটুকু শুধু মনে রাখবা যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট যেটা এটা অক্সিডাইজড হবে হয়ে 1,3 বিসফসফোগ্লিসারেট হবে, আর অক্সিডাইজড এনএডি এক্ষেত্রে রিডিউসড হবে হয়ে এনএডিএইচ হবে। আর কি এনজাইম এখানে কাজ করবে, কি গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। এটা এখানে তোমার বোথ অক্সিডেশন এবং রিডাকশন হচ্ছে। আর এখানে মনে রাখবা এটা কোথায় গিয়ে এটিপি তৈরি করবে, এই যে রিডিউসিং ইকুইভ্যালেন্ট এগুলি রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার মানে এটিপি তৈরি করবে। একটা এনএডিএইচ থেকে আমরা 3টা এটিপি পাই। এক্ষেত্রে যেহেতু গ্লিসারলডিহাইড 3 ফসফেট আমার দুটো, তাহলে এখানে দুইবার তোমার ইয়ে হবে 1,3 বিসফসফোগ্লিসারেট হবে। এই দুইবারের জন্য আমি কি পাবো, 3টা 6টা এটিপি পাবো। তাহলে এই একটা রিঅ্যাকশন যেখানে 6টা তোমার এটিপি তৈরি হচ্ছে। তারপরে দেখো যে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে তোমার কি হবে, 3 ফসফোগ্লিসারেট হবে। এখানে তোমার কি হবে, এটা এডিপি থেকে আরেকটা এটিপি তৈরি হচ্ছে। এই এটিপিটা এখানে কিন্তু রেসপিরেটরি
যাচ্ছে না, এখানে সাবস্ট্রেট লেভেলে এটিপিটা তৈরি হচ্ছে। আর এখানে এনজাইম কাজ করে কোনটা, ফসফোগ্লিসারেট কাইনেজ। এই এনজাইমের কাজ করে কি করতেছে, 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট তৈরি হচ্ছে। এখানে সাবস্ট্রেট লেভেলে একটা দেখো এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। এই যে তাহলে সাবস্ট্রেট লেভেলে তার মানে দুটা 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে আমার দুটা 3-ফসফোগ্লিসারেট হচ্ছে, তাহলে আলটিমেটলি আমার এটিপি তৈরি হচ্ছে কয়টা, দুটা। হ্যাঁ, 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট যখন হচ্ছে তখন দুইবারের জন্য দুটা এটিপি তৈরি হচ্ছে। আর 3-ফসফোগ্লিসারেট থেকে যখন এটা আবার ফসফোগ্লিসারেট মিউটেজ দিয়ে 2-ফসফোগ্লিসারেট হতে পারে। এখন এই স্টেপটা খেয়াল করবা, 2-ফসফোগ্লিসারেট থেকে এখানে তোমার এটা থেকে ফসফোএনোল পাইরুভেট হবে। এখানে কোন এনজাইম কাজ করে দেখো, এনোলেজ। এনোলেজ এনজাইমটা কাজ করে। এই স্টেপটা একটু মনে রাখবা, আমরা যখন কোনো পেশেন্টের সিরাম ব্লাড গ্লুকোজ লেভেল দেখার জন্য আমরা ব্লাড কালেকশন করি, তখন ওইটাকে হয় আমরা কি করি, তোমরা ল্যাবে দেখেছো যে ব্লাডটা নিয়ে মানে 20-25 মিনিট কি আধা ঘন্টা রেখে ওটা সঙ্গে সঙ্গে আমরা সেন্ট্রিফিউজ করে সিরাম বের করি। কোনো কারণে যদি এই কাজটা করতে দেরি হয় তখন কি করতে হবে, এটার সাথে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট যোগ করতে হবে যাতে তোমার ব্লাডটা কোয়াগুলেট না করে। হ্যাঁ, এখন তোমার এটা মেইন কাজটা কি, যে আসলে এটা অ্যান্টিকোয়াগুলেন্টটা কেন দিতে হবে এক্ষেত্রে, এখানে দেওয়া হয় সাধারণত যদি আমি ব্লাডটাকে কালেকশন করি তাহলে এখানে কোন অ্যান্টিকোয়াগুলেন্টটা দিতে হবে, সোডিয়াম ক্লোরাইড। কেন এটা আমি চুজ করলাম, যে এটা এই এনোলেস এনজাইমটাকে ইনহিবিট করে, তার মানে এই গ্লাইকোলাইসিস পাথওয়েকে তোমার হতে দেয় না, এটাকে ইনহিবিট করে। আর তুমি যদি এমনি ব্লাডটা কালেকশন করে উইদাউট অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া রেখে দাও, তাহলে কি হবে, যখন আমরা শুধু ব্লাডটা এমনি রেখে দেই তখন মানে তখন ওই সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, তখন ওরা কি করে ব্লাডে যে গ্লুকোজ থাকে ওইটাকে তোমার ইউটিলাইজ করে। তার ফলে কি হয় যে অ্যাকচুয়াল যে তোমার ব্লাডের যে গ্লুকোজ কনসেন্ট্রেশনটা সেটা কি হবে, কমে যাবে। তখন তোমার কি হবে, দেখা গেল যে আমার যেটা আসা উচিত ছিল তার চেয়ে কম আসবে। সেই জন্য ওই ক্ষেত্রে আমি যদি কোনো কারণে দেরিতে যদি ব্লাডটা টেস্ট করতে চাই তাহলে আমি কি এখানে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করব, সোডিয়াম ফ্লোরাইড। এটা কি করবে, এই এনোলেজ এনজাইমকে ইনহিবিট করবে, যার ফলে কি হবে, পরবর্তী গ্লাইকোলাইসিস পাথওয়ে গুলো হবে না। তার মানে এখানে গ্লুকোজ ইউটিলাইজেশনটাকে, গ্লাইকোলাইসিস পাথওয়েটাকে বন্ধ রাখবে, তাহলে ব্লাডের যে গ্লুকোজটা থাকবে সেটা ইউটিলাইজ হবে। হ্যাঁ, তাহলে এই স্টেপটা একটু মনে রাখো। তারপরে কি হবে, ফসফোএনোল পাইরুভেট হবে। ফসফোএনোল পাইরুভেট থেকে তোমার পাইরুভেট কাইনেজ এনজাইম দিয়ে কি হবে, তোমার পাইরুভেট হবে। হ্যাঁ, পাইরুভেট হবে। এখানে দেখো এডিপি থেকে এখানে আরেকটা এটিপি তৈরি হবে। তাহলে সাবস্ট্রেট লেভেলে আমার কোথায় কোথায় এটিপি তৈরি হচ্ছে, একটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে যখন 3-ফসফোগ্লিসারেট হচ্ছে তখন, আর একটা হচ্ছে ফসফোএনোল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হচ্ছে, এখানেও এডিপি থেকে একটা এটিপি তৈরি হচ্ছে। যেহেতু আমার সবকিছু 2 মলিকুল করে, তাহলে আমরা হিসাব করব কিভাবে, দুটা দুটা করে এটিপি। তাহলে সাবস্ট্রেট লেভেলে দেখো এই দুটা জায়গায় দুটা দুটা এটিপি তৈরি হচ্ছে, তাহলে সাবস্ট্রেট লেভেলে আমার কয়টা এটিপি তৈরি হলো, 4টা। আর রেসপিরেটরি চেইনে গিয়ে কয়টা তৈরি হলো, 6টা, তাই না? তাহলে আমার মোট কয়টা এটিপি তৈরি হলো, তোমার 10টা। হ্যাঁ, আর এই 10টার ভিতরে আমার খরচ হয়ে গেছে প্রথমে দুটা স্টেপে। একটা হচ্ছে তোমার গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেট হচ্ছে তখন একটা এটিপি খরচ হলো, আর একটা যখন ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে তখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হচ্ছে। তাহলে এই দুটা স্টেপে আমার দুটা এটিপি তাহলে খরচ হলো। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে যে মোট আমার 10টা, 6টা আর 4টা, 10টা এটিপি তৈরি হলো, তার মধ্যে আমার দুইটা ইউটিলাইজড হয়ে গেছে,
ওই দুটা বাদ দিলে আমার নেট এটিপি কয়টা থাকবে? তোমার 8টা। এটা তাহলে এটা যদি আমার এটা অ্যারোবিক কন্ডিশনে, এখন যদি অ্যানারোবিক কন্ডিশন হয় যেখানে তোমার অক্সিজেন প্রেজেন্স থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এই যে রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার এটিপি তৈরি হচ্ছিল এটা আর হবে না। হ্যাঁ, তখন কি হবে? আমি তোমাদের বলছিলাম যে যে ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট হচ্ছে। হ্যাঁ, এখানে তোমার দেখো এখানেও তোমার একটা এটিপি তৈরি হচ্ছে, আর এখানে এনজাইম কাজ করে কোনটা? পাইরুভেট কাইনেজ। হ্যাঁ, এটা এখন তোমার একটু খেয়াল রাখতে হবে, এগুলি হচ্ছে অ্যারোবিক কন্ডিশন। এই এই অ্যানারোবিক কন্ডিশনে কি হবে? এই যে তোমার গ্লিসারআলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট যে হচ্ছিল, এখানে তোমার রেসপিরেটরি চেইনে গিয়ে আমরা দুইটা ইয়ের জন্য তিনটা 6টা এটিপি পাচ্ছিলাম। অ্যানারোবিক কন্ডিশনে এই 6টা এটিপি আমরা পাবো না। শুধুমাত্র এই যে সাবস্ট্রেট লেভেলে যে 4টা এটিপি তৈরি হচ্ছিল দুইটা স্টেপে, একটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে যখন 3 ফসফোগ্লিসারেট হচ্ছে তখন, আর একটা হচ্ছে ফসফোএনল পাইরুভেট থেকে পাইরুভেট হচ্ছে তখন আমরা দুটা 4টা এটিপি পাচ্ছি। এই সাবস্ট্রেট লেভেলে এই 4টা এটিপি পাবো, আর এখানে এই 4টা এটিপি থেকে আমি যদি 2টা এটিপি কে বাদ দিই, যেহেতু প্রথম 2টা স্টেপের জন্য 2টা এটিপি আমার ইউটিলাইজড হয়ে গেছে। সেই 2টা স্টেপ ছিল কি? একটা ছিল গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, আর একটা ছিল তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট হচ্ছিল। তাহলে এই 2টা স্টেপে আমার 2টা এটিপি খরচ হয়ে গেছিল। তাহলে অ্যানারোবিক কন্ডিশনে তোমার নেট কি এটিপি থাকবে কয়টা? 2টা। হ্যাঁ, আর দেখো অ্যানারোবিক কন্ডিশনে কি হবে? এই পাইরুভেটটা তোমার পাইরুভেট নিজে তোমার রিডিউসড হয়ে ল্যাকটেট হবে, আর যে রিডিউস যে NADH ছিল সেটা অক্সিডাইজড হয়ে বাই দ্য এনজাইম ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। হ্যাঁ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস দিয়ে আর পরে আবার কি হবে? অ্যানারোবিক কন্ডিশনে পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হবে। ল্যাকটেটটা, আর এখানে এক্ষেত্রে পাইরুভেট তোমার রিডিউসড হচ্ছে, আর রিডিউসড NADH যে ছিল সেটা তোমার অক্সিডাইজড NAD হচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে তোমার গ্লাইকোলাইসিস পাথওয়েটা অ্যানারোবিক কন্ডিশনে তোমার কমপ্লিট হচ্ছে। অ্যানারোবিক কন্ডিশনে তাহলে এন্ড প্রোডাক্টটা কি থাকে? ল্যাকটেট। আর এখানে আমরা এমনি সাবস্ট্রেট লেভেলে যে 4টা এটিপি সেটা পাই, তার ভিতরে 2টা ইউটিলাইজড হওয়ার জন্য তোমার কয়টা থাকবে? 2টা। নেট এটিপি কয়টা থাকবে? 2টা। তাহলে ভাইভাতে জিজ্ঞেস করা হয় অ্যারোবিক কন্ডিশনে কয়টা এটিপি পাবো? তোমরা বলবা 10টা তৈরি হয়, তার মধ্যে 2টা ইউটিলাইজড হয়ে যাচ্ছে, তাহলে নেট আমার থাকবে 8টা এটিপি। আর অ্যানারোবিক কন্ডিশনে 4টা থেকে 2টা ইউটিলাইজড হয়, তাহলে আমাদের নেট এটিপি থাকবে 2টা। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই জিজ্ঞেস করা হয় কোন স্টেপে তোমার রেসপিরেটরি চেইনে গিয়ে এটিপি তৈরি হচ্ছে, সাবস্ট্রেট লেভেলে কোথায় এটিপি তৈরি হচ্ছে, এটা মনে রাখবা, তাহলে তোমরা হিসাব করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবা। রেসপিরেটরি চেইনে তৈরি হয় কোন স্টেপে? গ্লিসারলের 3 ফসফেট থেকে যখন 1,3 বিস ফসফোগ্লিসারেট হচ্ছিল, যেহেতু আমার 2 মলিকুল গ্লিসারলের 3 ফসফেট হচ্ছে, তাহলে দুইবারে আমরা 6টা এটিপি পাবো। যে অক্সিডাইজড NADটা রিডিউসড হচ্ছিল NADH, এটা রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার এটিপি তৈরি করে। যখন তোমাদের রেসপিরেটরি চেইন পড়াবো তখন এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে রেসপিরেটরি চেইনে গিয়ে এই NAD ইকুইভ্যালেন্ট রিডিউসিং ইকুইভ্যালেন্ট গুলো কিভাবে রেসপিরেটরি চেইনে গিয়ে তোমার এটিপি তৈরি করে। আর সাবস্ট্রেট লেভেলে কোথায় কোথায় হচ্ছিল? 1,3 বিস ফসফোগ্লিসারেট থেকে যখন 3 ফসফোগ্লিসারেট হচ্ছিল তখন, আর একটা হচ্ছে ফসফোএনল পাইরুভেট থেকে তখন যখন পাইরুভেট হচ্ছিল। তাহলে এই 2টা জায়গায় একটা একটা করে 2টা এটিপি তৈরি হচ্ছিল, তাহলে 2টা মলিকুলের জন্য আমরা 2টা 4টা এটিপি পাবো। এখন তোমাদের রিটেনে অনেক সময় কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ইরিভার্সিবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস পাথওয়ে,
ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ইরিভার্সিবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস পাথওয়ে। তোমার একটা যে দেখবা যেগুলি শুধু একদিকে অ্যারো চিহ্ন, সেগুলিতেই কিন্তু যে তোমার গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হচ্ছিল, ওই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যখন হচ্ছিল, আর একটা কোনটা ফসফোএনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হচ্ছিল। এই তিনটা স্টেপ তোমার ইরিভার্সিবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস পাথওয়ে। হ্যাঁ, আর তোমার একটা জিনিস মনে রাখবা, যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট যখন হচ্ছে, তো তখন এই ইয়েটা তোমার মানে এই যে স্টেপটা, এটা কিন্তু রেট লিমিটিং স্টেপ। তার মানে এখানে যে দেখো যে ফসফোফ্রুক্টোকাইনেজ যে এনজাইম আছে, এটা রেট লিমিটিং এনজাইম। তার মানে এই স্টেপটাকে যদি দেখা যাচ্ছে আমার মানে গ্লাইকোলাইসিস পাথওয়ে বন্ধ করা দরকার, তাহলে এই স্টেপে ইনহিবিট করতে বন্ধ করা যাবে। যদি বেশি দরকার, তাহলে তখন আবার গ্লাইকোলাইসিস পাথওয়ে আমার অ্যাক্টিভ রাখা দরকার, তখন এই স্টেপটাকে তোমার আবার স্টিমুলেট করে তোমার গ্লাইকোলাইসিস পাথওয়ে ইয়ে হবে। বিশেষ করে যখন দেখা যাবে যে বেশি বেশি এটিপি তৈরি হবে, তখন এটিপি তোমার কি করবে, এই স্টেপটাকে আবার ইনহিবিট করবে। রেগুলেশনের জন্য এই স্টেপটাকে বলা হয় তোমার মানে রেট লিমিটিং স্টেপ, আর এনজাইমটাকে বলা হয় রেট লিমিটিং এনজাইম। তাহলে রিটেনে যদি তোমাদের কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য, একদম ঠিক এইভাবে রিয়াকশন গুলো যেভাবে আছে ঠিক এইভাবে লিখবা। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, এখানে দুটা এনজাইমের কথাই লিখবা, গ্লুকোকানেজ হেক্সোকানেজ, আর এটিপি ভেঙে এটিপি হচ্ছে, এখানে কোফ্যাক্টর হিসাবে কাজ করে ম্যাগনেসিয়াম। ঠিক যেভাবে আছে ঠিক এইভাবে তোমরা রিটেনের খাতায় লিখবা, একদম অঙ্কের মতো ছাক্কার নাম্বার পেয়ে যাবা, বুঝছো? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হচ্ছে, এখানে কোন এনজাইম কাজ করে, তারপরে কো এনজাইম হিসাবে এখানে এটিপি ইউটিলাইজড হচ্ছে। তাহলে এগুলি ঠিক এইভাবে তোমরা রিঅ্যাকশন গুলো লিখে তোমরা এভাবে উত্তরটা লিখবা। এটা কিন্তু রিটেনের খুব কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ইরিভার্সিবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস পাথওয়ে, কোশ্চেনটা লিখে রাখো। আর তোমাদের আরেকটা কোশ্চেন থাকে যে এই গ্লাইকোলাইসিস পাথওয়েতে অ্যারোবিক কন্ডিশনে কয়টা এটিপি তৈরি হয়, অ্যানারোবিক কন্ডিশনে কয়টা এটিপি তৈরি হয়। যে যখন অ্যারোবিক কন্ডিশনে যে এইভাবে তোমরা একটা লিখবা যে এটিপি প্রোডাকশন ইন গ্লাইকোলাইসিস পাথওয়ে, এরকম অ্যারোবিক কন্ডিশনে আসলে টোটাল কয়টা হচ্ছে, 10টা। সাবস্ট্রেট লেভেল হচ্ছে 4টা, আর রেসপিরেটরি চেইনে গিয়ে হচ্ছে 6টা। মোট আমার কয়টা, 10টা। টোটাল এটিপি প্রোডাকশন হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে 10টা, কিন্তু ইউটিলাইজেশন হয় আমার 2টা স্টেপে, সেই 2টা এটিপি বাদ দিতে হবে। তাহলে আমার নেট এটিপি প্রোডাকশন কয়টা থাকবে, 8টা থাকবে। আর অ্যানারোবিক কন্ডিশনে কি হয়, যেহেতু রেসপিরেটরি চেইনে গিয়ে হতে পারবে না ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, সেই ক্ষেত্রে কি হবে, সাবস্ট্রেট লেভেলের যে 4টা এটিপি সেটা ধরতে হবে। আর ইউটিলাইজড হচ্ছে কয়টা, 2টায়, 2টা বাদ দিলে আমার নেট এটিপি প্রোডাকশন ইন অ্যারোবিক কন্ডিশনে কয়টা হচ্ছে, 2টা হচ্ছে। এখন হচ্ছে তোমার যে কেন, ওই যে ওই একই কথা যে কেন তোমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস পাথওয়েতে অ্যানারোবিক কন্ডিশনে তোমার মানে 2টা এটিপি হচ্ছে। একটা হচ্ছে তোমার যেহেতু অক্সিজেন ল্যাকের জন্য কি হবে, রেসপিরেটরি চেইনটা তোমার ক্যান নট ওয়ার্ক টু অক্সিডাইজ রিডিউসড এনএডি। তাহলে রেসপিরেটরি এক কথায় রিডিউসড যে আমার এনএডি মানে ছিল, সেটা অক্সিডাইজড হতে পারবে না, উপরে ওখান থেকে তোমার এটিপি হতে পারবে না। সেই জন্য তোমার বরং এই এনএডিএইচটা কি হবে, আবার যে লাস্ট একদম স্টেপটা, এনএডিএইচটা কি হচ্ছে, অক্সিডাইজড হচ্ছে বাই এনজাইম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ দিয়ে দিয়ে তোমার কি হচ্ছে, পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে। হ্যাঁ, এক কথায় বলবা যে ল্যাক অফ অক্সিজেনের জন্য রেসপিরেটরি চেইনে গিয়ে
রিডিউস যে NADH টা ছিল ওইটা অক্সিডাইজড হতে পারে না। এই NADH টা কি হয়, আমরা লাস্ট স্টেপে কি দেখলাম, পাইরুভেট থেকে কিভাবে ল্যাকটেট হচ্ছে, পাইরুভেট নিজে রিডিউসড হয়ে ল্যাকটেট হচ্ছে, আর রিডিউস যে NADH ছিল সেটা অক্সিডাইজড হচ্ছে, when oxidized NAD হচ্ছে by the enzyme হচ্ছে lactate dehydrogenase। এখন এই গ্লাইকোলাইসিস পাথওয়ে ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, এটার ইম্পর্টেন্স এই জন্য যে এই ইট ইজ দ্য অনলি পাথওয়ে দ্যাট অকার্স ইন অল সেলস অফ দ্য বডি। আর আরেকটা কথা যে ইট ক্যান রান, তোমরা খেয়াল করছো, ইন বোথ অ্যারোবিক কন্ডিশন অ্যান্ড অ্যানারোবিক কন্ডিশন। আর একটা যে গ্লাইকোলাইসিস পাথওয়ে ইজ দ্য অনলি এনার্জি সোর্স ফর আরবিসি। হ্যাঁ, আর ডিউরিং স্ট্রেনুয়াস এক্সারসাইজ মানে হেভি এক্সারসাইজ করলে কি হয়, তোমার মাসলের টিস্যুর মানে অক্সিজেন ল্যাক হয়, তখন কি হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ফর্ম মেজর সোর্স অফ এনার্জি ফর মাসেল। আর একটা কি যে আমাদের একটা গ্লুকোজ অক্সিডেশন হবে, অনেকগুলা পাথওয়েতে হয়, তার মধ্যে এই গ্লাইকোলাইসিস পাথওয়েটা হচ্ছে প্রিলিমিনারি স্টেপ। হ্যাঁ, আর যখন তোমার হাইপোক্সিক স্টেট হবে, ডিউরিং হাইপোক্সিক স্টেট মানে অক্সিজেন কমে, সাপ্লাই কমে যাবে, তখন কি হয়, হার্ট মাসল গেটস এনার্জি ফ্রম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এই জন্য গ্লাইকোলাইসিস পাথওয়েটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে হঠাৎ গ্লাইকোলাইসিস পাথওয়েটা কেন ইম্পর্টেন্ট, যে ইট ইজ দ্য অনলি পাথওয়ে that occur in all cells of the body. It can run in both aerobic and anaerobic condition. Glycolysis is the only energy source for RBC. During strenuous exercise, when muscle tissue lacks of oxygen, anaerobic glycolysis form major source of energy for muscle. It is the preliminary step of complete oxidation of glucose. মানে গ্লুকোজ কমপ্লিটলি অক্সিডাইজড হওয়ার জন্য প্রথমে গ্লাইকোলাইসিস পাথওয়ে দরকার, তারপরে আমার কি হতে হবে, পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে তৈরি হতে হবে, এই এসিটাইল কোয়ে আবার টিসিএস সাইকেলে গিয়ে অক্সিডাইজড হয়ে ফাইনালি তোমার এটি এনার্জি প্রডিউস করবে। আর আরেকটা সেজন্য এটাকে বলা হচ্ছে প্রিলিমিনারি স্টেপ অফ কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ। আর একটি কি, হাইপোক্সিক স্টেটে কি হবে, হার্ট মাসল গেটস এনার্জি ফ্রম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আর এটা তোমাদেরকে আমি আগেই বলে ফেলছি, যে তোমাদেরকে বললাম যে অ্যানোলেস এনজাইমটাকে কি করে, সোডিয়াম ফ্লোরাইড যেটা, এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা ওই এনজাইমকে ইনহিবিট করে গ্লাইকোলাইসিস পাথওয়েটাকে ইনহিবিট করে। আর যখন আমরা ব্লাড স্যাম্পল ড্র করি, মানে স্যাম্পল কালেকশন হওয়ার পরে কি হয়, সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, তখন আমরা যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ না করি, হ্যাঁ, তাহলে কি হবে, গ্লুকোজটা ইউটিলাইজ হবে, তার ফলে কি হবে, গ্লুকোজ কনসেন্ট্রেশনটা কমে যাবে, তারপরে আমরা অ্যাকচুয়াল যে রিপোর্ট সেটা পাবো না। তার জন্য আমাকে কি করতে হবে, না হলে তাড়াতাড়ি করে সিরামটাকে বের করতে হবে, সেপারেট করতে হবে, আর না হয় তোমার সোডিয়াম ফ্লোরাইড মাস্ট বি অ্যাড করতে হবে, ইউজ করতে হবে টু তোমার ইনহিবিট দ্য এনোলেস এনজাইম। এইভাবে প্রিভেন্ট করতে হবে তোমার গ্লুকোজ ইউটিলাইজেশনের জন্য। এই জন্য ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের জন্য কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, মনে রাখবা সোডিয়াম ফ্লোরাইড। কারণ আমরা যদি ব্লাড স্যাম্পলটা অনেকক্ষণ রেখে দেই, তাহলে সেলগুলো তখন মেটাবলিক অ্যাক্টিভ হবে, ওই সেল তখন ব্লাড থেকে গ্লুকোজ মানে ইউটিলাইজ করবে, তখন আমরা অ্যাকচুয়াল যে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন সেটা পাবো না। সেই জন্য অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন পাওয়ার জন্য আমাদেরকে দুটো জিনিস অবলম্বন করতে হবে। একটা হচ্ছে মানে সিরামটা তাড়াতাড়ি সেপারেট করে রেখে দিতে হবে, না হলে আমরা যদি ব্লাডটাকে রেখে দিতে চাই তাহলে সোডিয়াম ফ্লোরাইড মাস্ট বি অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে এটা অ্যাড করার সুবিধা কি, সোডিয়াম ফ্লোরাইড এনোলেস এনজাইমকে ইনহিবিট করে
তোমার প্রিভেন্ট করে গ্লাইকোলাইসিস পাথে does it prevent গ্লুকোজ ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, আর না করলে এটা সমস্যা কি হতে পারে? একটু কনফিউশন ছিল। জি বলো। ম্যাম প্রথমে বলছিলেন যে গ্লুকোজ মানে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সোডিয়াম ফ্লোরাইড, আর এখানে মানে লেখা আছে ফ্লোরাইড, আপনি হঠাৎ বললেন ক্লোরাইড, মানে আসলে কোনটা সঠিক? ফ্লোরাইড, তোমার আমার উচ্চারণ হয়তো ফ্লোরাইড, এটা সোডিয়াম বলতে তখন উপরে লেখা আছে সোডিয়াম ফ্লোরাইড, এটা সোডিয়াম ফ্লোরাইড, ক্লোরাইড না, ফ্লোরাইড। হ্যাঁ, আমি ফ্লোরাইড উচ্চারণ করছি, শুনছো একটু ক্লোরাইড। হ্যাঁ, কিংবা আমার মানে এটা মিস অফ টাং হতে পারে, সোডিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এই অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা মনে রাখো। এই যে দেখো লেখা আছে সোডিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, এটা এখন এই জিনিসটা তোমাদের একটু বলবো আমি, যে কেন বলবো, যে এটা যারা খুবই ভালো করবা, যাদেরকে আমি অনার্স মার্ক দিব, আমরা কিন্তু যারা ভালো স্টুডেন্ট তাদেরকে অনার্স মার্ক দেওয়ার জন্য চেষ্টা করি। তোমাদের ওই 4th ব্যাচের একটা মেয়েকে আমি দিছিলাম, এটা খুব ভালো ছিল, ওকে দিছিলাম। অনেক সময় যারা ভালো করবা তাদের জন্য, আর এমনি নিজেরও জানার জন্য এই জিনিসটা একটু জানতে হবে। দেখবা যে তোমার গ্লাইকোলাইসিস পাথওয়ে গ্লুকোজ থেকে আস্তে আস্তে তোমার কোন পর্যন্ত, যখন তোমার 1,3 বিসফসফোগ্লিসারেট হবে, হ্যাঁ, ওই 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে মানে 1,3 বিসফসফোগ্লিসারেটটা তোমার 3 ফসফোগ্লিসারেট না হয়ে তোমার এটা বাইপাসে কি হবে, 2,3 বিসফসফোগ্লিসারেট হবে, এটা থেকে 3 ফসফোগ্লিসারেট হলো, কিন্তু করলে ফসফোগ্লিসারেট মিউটেজ এনজাইম 1,3 মিউটেট করে হয়ে এভাবে আমরা কি জানি যে মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে থাকে, তাই না? এই যে মানে হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের যে অ্যাফিনিটি, এটাকে 2,3 বিসফসফোগ্লিসারেট এটাকে রিডিউস করে দেয়, কমায় দেয়। হ্যাঁ, তার ফলে কি হবে, এটা অক্সিজেন হিমোগ্লোবিন থেকে কি হবে, আনলোডিং হবে। আনলোডিং হবে কোথায়, তোমার টিস্যু লেভেলে। হ্যাঁ, তার ফলে তখন আনলোডিং হওয়ার জন্য তখন টিস্যু লেভেলটা তোমার কি হবে, অক্সিজেন সাপ্লাইটা ভালো মতো পাবে। এর ফলে তোমার কি হবে, অক্সিজেন হিমোগ্লোবিন যে কার্ভটা ওইটা তখন রাইট সাইডে শিফট করবে। এটার এই একটা, এটা সাধারণত কোথায় হয়, এটা ঘটনাটা ঘটে তোমার কোথায়, আরবিসিতে। হ্যাঁ, আরবিসিতে এই তোমার এই মানে বিসফসফোগ্লিসারেট শানটা তোমার আরবিসির ভিতরে হয়।